হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছি? আজকে আমি কুমকুম আপু তোমাদের জন্য নিয়ে আসলাম বিজিএস এর বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় 1-এর মানে সমাজ বিবর্তনের ইতিহাসের ক্লাস নিয়ে। আচ্ছা, তার আগে ক্লাসটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা একটু দিয়ে নেই। আমি কুমকুম শারমিন, সিনিয়র টিচার, 10 মিনিটস স্কুল। আমি এই পড়াশোনার জায়গায়, তার মানে হচ্ছে কি বলতো, আমি গত 20 বছর যাবত আমি পড়াচ্ছি। আমার এডুকেশনাল ইনস্টিটিউশনগুলো হচ্ছে আমার স্কুল শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয়, আমার কলেজ মতিঝিল মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ, আর আমার ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি। আমি প্রথমে কি বললাম বলতো, আমি গত 20 বছর ধরে এই যে পড়াশোনার সাথে আছি, তোমাদেরকে পড়াচ্ছি, নিজে জানছি। আমরা তাহলে দেরি না করে চলে যাই কোথায়, আমাদের অধ্যায় 1 সমাজ বিবর্তনের ইতিহাসে। আচ্ছা, মজার একটা বিষয় কি, আমরা বলি যে সমাজ বিবর্তনের ইতিহাস, মানে বিবর্তন শব্দটা একটু কঠিন মনে হচ্ছে, কি সমাজ বিবর্তনের ইতিহাস, এটা আবার কেমন বিষয়? ঠিক আছে, তাহলে এটা কেমন বিষয় আমরা একটু ক্লিয়ার করি আজকে। আসো, সমাজ বিবর্তনের ইতিহাস মানে কি, এই যে আমি আছি, কত সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি, আমি যেই জায়গাটাতে বা যে পরিবেশটাতে বা যেখানটাতে আমি বসবাস করছি, আমার অবস্থানটা যেই জায়গাটাতে, সেই জায়গার বিবর্তন, মানে বিবর্তন যদি আমি বলি যে পরিবর্তিত হয়ে উন্নততর অবস্থায় এসেছে, তাহলে সেটা আবার কি? এই যে আমি এখন যেই ইট কাঠের দালানে আছি, এই ইট কাঠের দালানে কি আজ থেকে আমার আগের যারা জেনারেশন, আমার দাদা, আমার মানে বাবা, আমার দাদা বা তাদের পূর্ববর্তী যারা ছিলেন তারা থাকতেন না? মোটামুটি তো এরকমই দেখে আসছি, মুভি দেখি বলো বা বাবা মায়ের কাছে গল্প শুনি, এইরকমই। আমরা হয়তো বা এখন শহরে বসবাস করছি, তারা হয়তো বা গ্রামে বসবাস করতো। গ্রামের আগে তাহলে কি ছিল, এই প্রশ্নটা কি তোমাদের মনে কখনোই আসে না? আচ্ছা ঠিক আছে, একটা জেনারেশন কি হয়, একটা জেনারেশন একটা সময় পর্যন্ত বাংলাদেশের আমরা যদি পার্সপেক্টিভ চিন্তা করি, যে একটা সময় পর্যন্ত যে দেখা গেছে যে দাদা বা বাবা তারা গ্রামে বসবাস করতেন, দাদা দেখা গেছে যে গ্রামেই বসবাস করতেন, তিনি হয়তো বা গ্রামে কৃষি কাজ করতেন বা অন্য কোনো পেশায় নিয়োজিত ছিলেন, বাবাকে তিনি পড়াশোনা করিয়েছেন ঢাকায় রেখে বা অন্য কোনো জেলা শহরে বিশ্ববিদ্যালয়ে বাবা পড়াশোনা করেছে, তারপরে বাবা জীবন জীবিকার তাগিদে হয়তো বা অন্য শহর যদি বলি, ঢাকাও বলতে পারি, যেহেতু আমাদের সব কিছু ঢাকা কেন্দ্রিক, ঢাকায় এসে চাকরি করলো, তার নিজের জীবন শুরু করলো। আমাদের জন্মস্থান বলি বা আমাদের বেড়ে ওঠা ঢাকায়, তাহলে আমার রুটটা কোথায়? আমি বলছি যে আমার দাদাভাই গ্রামে থাকেন, আমার দাদাভাই গ্রামেই ছিলেন, তিনি গ্রাম থেকে আর ঢাকা শহরে আসেননি। কিন্তু আমার বাবা কি হয়েছে, আমার বাবা পড়াশোনা করতে জেলা শহরে এসেছেন, চাকরি করতে রাজধানী শহরে এসেছেন, সেখানে তিনি তার নিজের পরিবার গঠন করেছেন। তাহলে গ্রামের আগে কি ছিল? এই প্রশ্ন তোমাদের মনে কখনো হয়নি? আমার কিন্তু হতো। ঠিক এ কারণেই বিজিএস আমার প্রিয় সাবজেক্ট। আচ্ছা, সেটা হচ্ছে আমি সবসময় পরিবেশ নিয়ে ভাবতে পছন্দ করি, আমার চারপাশে কি হচ্ছে, কেমন করে হচ্ছে, কিভাবে হচ্ছে, এই প্রশ্নগুলোর উত্তর আমার কাছে বা এই প্রশ্নগুলো সবসময় আমার মাথায় ঘুরপাক খেত, আর আমি এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করতাম। ঠিক এ কারণেই আমি কি করতাম জানো, আমি যখন তোমাদের বয়সী ছিলাম, আমি যখন বা তার একটু ছোট ছিলাম বা এই সময়টাতে টিনেজ লাইফটাতে ছিলাম, আমি যদি আমার কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে যেতাম, আমি না হা হয়ে তাদের যে টেবিলটা মানে পড়ার টেবিলটা থাকতো বা বুক শেলফটা থাকতো, সেখানে এই বিজিএস রিলেটেড, আমাদের সময় তো ছিল পরিবেশ পরিচিতি সমাজ, আমি সেই বইটা খুঁজতাম, খুঁজে খুঁজে দেখতাম, নিয়ে পড়তাম আর অবাক হয়ে যেতাম। আচ্ছা, এই যে এখন গ্রামের কথা মানুষ বলে, একটা সময় গ্রামও ছিল না, মানুষ যাযাবরের মতো এখানে সেখানে ঘুরে বেড়াতো। তারও আগে কি ছিল, মানুষ একা ঘুরে বেড়াতো, সে তার দলবদ্ধ হয়ে বসবাস করার যেই প্রয়োজনীয়তাটা, সেটা সে ফিলই করতো না, অনুভবই করতো না। দিনের শেষে সময় গড়িয়ে যায়, মানুষ তার প্রয়োজনটা অনুভব করে। ঠিক এমনি করেই আজকে আমরা এই সঙ্ঘবদ্ধ সমাজ এবং আরেকটু সুন্দর করে যদি বলি মানব সমাজ আমরা দেখতে পাই। চলো তাহলে দেখি আজকে আমরা কেমন করে আমাদের সামনের পড়াটা এগিয়ে নিয়ে যাব। সমাজ কি আপু? সমাজ একটা বিষয়। কি বিষয়? সমাজ কি? ঠিক আছে, আমরা আসলে সমাজ কি, এই প্রশ্নটা আমাদের মাথায় ঘুরপাক খায়। আমরা বলছি যে শিশু বন্ধু সমাজ বলছি, তারপরে আমরা সামাজিক জীবন বলছি, কিন্তু আপু এই সমাজ, এই টার্মটা কিসের জন্য ব্যবহৃত হয়? আসো আমরা দেখি। সমাজ হলো মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠী। আপু মাথা ব্যথা করছে, খুব কঠিন হয়ে গেল কথাটা। আসো এখন আমি তোমাকে বলি, সমাজ একটা কিচ্ছু না, একটা স্থান। মনে করো
একটা জায়গা, একটা স্থান, যেই জায়গাটাতে বা যে স্থানটাতে বেশ কিছু মানুষ মিলেমিশে একসাথে থাকে। হতে পারে তারা ভিন্ন চিন্তা ভাবনার, হতে পারে তারা ভিন্ন লিঙ্গের, হতে পারে তাদের মানে কি বলা যায় যে গাত্রবর্ণ একরকম নয়, তারপরেও তারা তাদের নিজেদের প্রয়োজনে মিলেমিশে একসাথে বসবাস করে একটা আবদ্ধ স্থানে। আবদ্ধ স্থান কেন আমি ব্যাপারটা বললাম, যে নির্দিষ্টভাবে তারা একটা জায়গায় তারা বসবাস করে। তারা আজকে মনে করো এই ঢাকায় রইলাম, কালকে আমি চলে গেলাম নারায়ণগঞ্জ, পরশুদিন আমি চলে গেলাম চট্টগ্রাম, তারপরে চলে গেলাম আমি সেখান থেকে হচ্ছে গিয়ে আরেকটা দেশে। এইরকম করে না, একটা নির্দিষ্ট স্থানে বা একটা নির্দিষ্ট ভূখণ্ডে একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সফল করার জন্য তারা একসাথে বসবাস করে। সেটাই হচ্ছে সেই স্থানটাকেই আমি বলবো সমাজ। এখন কতগুলো প্রশ্ন আসছে, মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠী। আপু সেই মানব গোষ্ঠী আমি বলে দিচ্ছি, আমরা তো চাইলেই অনেকে কি করি বলো তো, আমাদের সাথে অনেক কি থাকে, আমাদের বাসায় পোষা প্রাণী থাকে, পেট থাকে। এখন আমি সমাজ বিবর্তনের ইতিহাসে চলে যাব। এই যে আমি তোমাকে বললাম যে দাদা ভাই গ্রামে বসবাস করতেন, তার বাবাও গ্রামে বসবাস করতেন, তার বাবাও গ্রামে বসবাস করতেন। এই যে একটা নির্দিষ্ট অবস্থান, এই অবস্থানটা কি এভাবেই হয়ে গেছে? গ্রাম থেকেই কি শহরের জন্ম বা পরবর্তী যে ধাপ সেগুলো? না। তাহলে কি? তাহলে একটা সময় এই গ্রামীণ পরিচয়টা ছিল না, কিন্তু এটা পরিচয়টা একটা সময় তৈরি হয়েছে। কেমন? আমি যে তোমাদেরকে বললাম, সৃষ্টির শুরুতে মানুষ যখন পৃথিবীতে আসে বা মানুষ যখন পৃথিবীতে ছিল এখনো তো তারা আছেন, ব্যাপারটা এইরকম ছিল, তারা একা একা যাযাবরের মতো ঘুরে বেড়াতো। তাদের নিজেদের জীবনের কোনো উদ্দেশ্য ছিল না। তাদের জীবনের মুখ্য উদ্দেশ্য ছিল একটাই, যে ক্ষুধা লেগেছে, শিকার করে আমাকে খাবার খেতে হবে। শিকার করে, তার মানে আমার খাবারটাকে গ্র্যাব করতে হবে, স্ন্যাচ করতে হবে, তারপরে সেটাকে আমার খেতে হবে। ব্যাপারটা এমনও ছিল না যে তাদের মধ্যে এই ব্যাপারটা ছিল যে এই যে আমি যাচ্ছি রাস্তার মধ্যে, যদি আমার মানে আমি হাঁটছি কেন হাঁটছি আমি জানি না, উদ্দেশ্যহীনভাবে আমার চলা ছিল। কিন্তু একটা সময় যুগের পরিক্রমায় মানুষের মনে হলো যে না, আমাদের নিজেদের স্বার্থে আমাদেরকে একতাবদ্ধ হয়ে বসবাস করতে হবে। সেই নিজেদের স্বার্থটা কি জানো? সেই নিজেদের স্বার্থটা ছিল নিরাপত্তা। নিজেদের সেফটি ইস্যুর কারণেই প্রথম মানুষ চিন্তা করে যে না, এখন তো আমাকে নিরাপদে একসাথে থাকতে হবে। এই নিরাপত্তার টার্মটা কিভাবে তাদের মাথায় আসলো দেখো। হতে পারে যে প্রথমত দেখা যাচ্ছে মানুষ হয়তোবা একা একা বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে, একা হুট করে তাকে হয়তোবা একটা হিংস্র প্রাণী আঘাত করলো, অথবা সে হয়তোবা হাঁটতে গিয়ে চোরাবালিতে আটকে গেল, পড়ে গেল, বা এমনও হয়েছে সে হয়তোবা একা মানুষটা হয়তোবা কোনো এক গুহায় ঘুমিয়ে আছে, হুট করে পেছন থেকে কোনো একটা হিংস্র প্রাণী, ভালুক হতে পারে, বাঘ হতে পারে, সিংহ হতে পারে একটা সাপ এসে তাকে কেটে মানে ছোবল দিয়ে গেল। তো তাতে কি হলো বলো তো? তার কিন্তু ক্ষতিই হলো। তো এই ধারণা থেকেই, এই নিরাপত্তার ধারণা থেকেই মানুষ তখন প্রথমত কি করলো, মানুষ চিন্তা করলো যে না, আমরা এখন একসাথে একতাবদ্ধ হয়ে যদি থাকি কি হবে দেখো তো। একসাথে যদি মনে করো 5-7 জন মানুষ একসাথে কোনো জায়গায় যায় বা চলাফেরা করে বা স্থানান্তর হয়, এক জায়গা থেকে সে আরেক জায়গায় যায়, স্বাভাবিকভাবেই এই গ্রুপটাকে দেখে বা এই গ্রুপের মানুষজনের কাছে যে কোনো ধরনের বন্য প্রাণী কিন্তু আক্রমণ করতে একটু ভয় পাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, সে যদি মনে করো 2 জন ঘুমালো, 2 জন পাহারা দিল, আবার দেখা গেল যে পরে সেই 2 জন ঘুম থেকে উঠে গেল, তারা ঘুমালো, বাকি 2 জন পাহারা দিল। এমন করে কি হচ্ছে, সেই বন্য প্রাণীর কাছে আক্রমণ থেকেও কিন্তু নিজেদেরকে নিরাপদ রাখতে পারছে। আবার এমন হতে পারে সে একটা চোরাবালিতে আটকে গেল, কোনো একটা গর্ততে পড়ে গেল, আরেকজন দেখেছে, তাকে সেখান থেকে উদ্ধার করেছে। তো এই যে নিজেদের ভালো থাকার যে প্রবণতা বা সেফটি ইস্যু থেকেই কি হলো, একতাবদ্ধ মানব গোষ্ঠীর একটা উদ্ভব হলো। তারপরে একটা ব্যাপার তারা ইনভেন্ট করলেন, আবিষ্কার করলেন, মানে সময়ের পরিক্রমায়, যুগ বলবো না, সময়ের পরিক্রমায় মানুষের মধ্যে এই ব্যাপারটা বা এই ধারণাটা তৈরি হলো। সেটা তোমরা যখন তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা পড়বে, তখন কিন্তু তোমরা খুব ভালো মতোই আমার কথাগুলোর সাথে মিলিয়ে দেখবে। তখন দেখবে একটা ছবির মতো তোমার চোখের সামনে আপুর বলা কথা আর বইয়ের কথাগুলো যখন মিলে যাচ্ছে, ছবির মতো, বা আরেকটু ভালো মতো যদি বলি তাহলে আমি বলতে পারি চলচ্চিত্রের মতো বা মুভির মতো তোমার চোখের সামনে সেই জিনিসগুলো জল করছে। তো তখন কি হচ্ছে, খুব মজার বিষয়, মানুষ কি করলো, তখন প্রথম এটা গেল, তারপরে আমি আস্তে আস্তে যাব। আত্মীয়তা, বন্ধুত্ব, সাহায্য, সহযোগিতা, সহানুভূতি, দ্বন্দ্ব, পারস্পরিক নির্ভরতা,
এই বিষয়গুলো স্বাভাবিকভাবেই একজন বন্ধুকে যখন একটা মানুষ যখন দেখছে আরেকটা মানুষকে বাগ টেনে নিয়ে যাচ্ছে, সে কি করছে, সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, সে সাহায্য করছে। আবার দেখা গেছে যে দুজন মানুষ হয়তো সেখানে কোনো একটা কারণে মারামারি করছে, তৃতীয় জন এসে সেই দ্বন্দ্ব নিরসনের চেষ্টা করছে। তো এই যে বিভিন্ন বিষয়গুলো তখন তাদের মধ্যে, এই গুণাবলীগুলো তাদের মধ্যে আস্তে আস্তে জন্ম নেয়। এখন পরের বিষয়টা হচ্ছে সমাজের বৈশিষ্ট্য কি বা সমাজ গঠনের প্রথম ধাপ কি। আদিম যুগে মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করার কোনো বিষয় ছিল না, ঠিক আছে। তারা নিরবিচ্ছিন্ন বলতে পারো, এলোমেলোভাবে বলতে পারো, স্বতঃস্ফূর্তভাবে বলতে পারো, তারা ঘোরাঘুরি করতো। সেখানে কোনো ধরনের বিধি নিষেধ বলো বা কোনো ধরনের নিয়ম নীতি বলো, সেটা তারাই কিন্তু পরবর্তীতে আবিষ্কার করেছে। কিন্তু প্রথমে কি, মানুষ ইচ্ছা মতো ঘুরছে, খাচ্ছে, বেড়াচ্ছে, কোনো মাথা ব্যথা নাই। হুট করে একদিন মনে হলো যে আসলে আমার তো আসলে এই গল্পটাও আছে, এটা সামনে আমি বলবো, এখন বলবো না, এখন একটু পজ রাখি। তো এইরকম করে একটা ব্যাপার তাদের মধ্যে আস্তে আস্তে গ্রো করলো যে না, আমি তো পাশের বাসার, মানে এক্সাম্পল যে আমি তো আসলে আরেকজন নিজের মানুষ, আমার একজন নিজের ফ্যামিলি মেম্বার, ফ্যামিলি ধারণাটা পরে এসছে যে আমার একজন নিজের সঙ্গী লাগবে। তো সেখান থেকে কি হলো, পরিবারের ধারণাটা আসলো। পরিবার ধারণা কি, যখন তুমি পরিবারের সদস্য হবে তার প্রতি তোমার দায়িত্ববোধ, কর্তব্যবোধ এবং ভালোবাসা কিন্তু অন্যের তুলনায় স্বাভাবিকভাবেই প্রগাঢ় হবে এবং সেটা কি হবে বলো তো, বেশি হবে। তো সেই ধারণা থেকে কি হলো যে সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে কি, পরিবার। তুমি যদি সমাজে বসবাস করতে চাও, তোমাকে অবশ্যই কোনো না কোনো পরিবারের সদস্য হয়ে বসবাস করতে হবে। সে পরিবার হতে পারে মা বাবা ভাই বোনের পরিবার, সে পরিবার হতে পারে স্বামী স্ত্রীর পরিবার, সে পরিবার হতে পারে মা মেয়ের পরিবার, সে পরিবার হতে পারে বাবা ছেলের পরিবার, সে পরিবার হতে পারে ভাই বোনের পরিবার, সেই পরিবার হতে পারে দাদা দাদি নাতি নাতনিদের পরিবার, সেই পরিবার হতে পারে চাচা ফুপ্পির সাথে ভাতিজা ভাতিজির পরিবার, মামা খালাদের সাথে ভাগনা ভাগ্নিদের পরিবার। কিন্তু তোমাকে অবশ্যই একটা ছাতার নিচে আসতে হবে, আর সেই ছাতার নাম হচ্ছে পরিবার। আচ্ছা, তাহলে সমাজের দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি? সমাজের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে পরিবারের সঙ্গবদ্ধভাবে বসবাস করা এবং এই সঙ্গবদ্ধতার পেছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকা। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার মৌলিক আলোচনায় আমি চলে যাই। আমি কিন্তু খুব ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কি বলতো চ্যাপ্টারটাকে রিডিং পড়েছি, আর তারপরে সেখান থেকে আমি বের করে নিয়ে এসেছি কেমন করে তোমার জন্য ইজিয়ার হয়ে যায় পড়াটা যদি আমি আজকে 10 মিনিটস স্কুলে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ক্লাসে তোমাদেরকে পড়িয়ে দেই। আসো, সেটা হচ্ছে সমাজ, আমি আগেই বলেছি সংঘবদ্ধ মানুষ, সংঘবদ্ধ। একা একটা মানুষ কখনো কিন্তু সমাজের অংশ হতে, একা মানে সমাজের অংশ আমি বলবো না, সে কিন্তু একটা সমাজ গঠন করতে পারবে না। তুমি একটু চিন্তা করে দেখো, এই যে তুমি তোমার সমাজটাতে বা তুমি যে এলাকাটাতে বসবাস করছো সেটাও কিন্তু তোমার একটা সমাজ। সেই সমাজে কি আছে, তোমার মা বাবা ভাই বোন নিয়ে তোমার পরিবার আছে। হতে পারে তোমার মা বাবা আছে ভাই বোন নিয়ে, তুমি আর তোমার মা বাবা, তাও হতে পারে। হতে পারে তুমি আর তোমার মা, হতে পারে তুমি আর তোমার বাবা, সেটাও একটা পরিবার। হতে পারে তুমি তোমার ভাই, সেটাও পরিবার। তো কি পরিবার আছে, সেখানে বেশ কিছু নির্দিষ্ট নিয়ম কানুনে তোমাকে মেনে চলতে হয়। সেখানে তোমাকে স্কুলে যেতে হয়, তার মানে তোমার সমাজে কি আছে, তোমার শিক্ষা ব্যবস্থা বা তোমাকে শেখানোর জন্য তোমার পড়াশোনা বা তোমার জ্ঞান অর্জনের জন্য তোমার বিদ্যালয় আছে। তুমি অসুস্থ হয়ে গেলে তোমার হসপিটালে যেতে হচ্ছে, তোমার ডক্টর আছে, সেখানেও তোমার সেবা গ্রহণ করা, স্বাস্থ্য সেবা গ্রহণ করার মতো সুযোগ রয়েছে। হতে পারে তোমার, হতে পারে কেন বলছি, তোমাকে খাবার কিনে খেতে হবে, তোমার জন্য দোকান আছে, তোমার সুপার শপ আছে, তারপরে মনে করো আরও কি, তোমার জামা কাপড় কিনতে হবে, তোমার জন্য মার্কেট আছে, মল আছে। তো তুমি যদি একা একটা মানুষ হতে, এই সমস্ত বিষয়গুলোকে তুমি একা মেনটেন করতে পারতে। আর একটা মজার বিষয় হচ্ছে, এখন মনে করো তোমার বাসায় কি ওয়াসার লাইন বা পানির লাইন আছে। তো তুমি একা একটা মানুষ কি এই যে পানির লাইনের যে ব্যবস্থা বা পয় নিষ্কাশনের যে ব্যবস্থা, এই ব্যবস্থাগুলোকে তুমি একা মেনটেন করতে পারবে না। ঠিক এই কারণেই বলা হয় যে সংঘবদ্ধ মানব গোষ্ঠী হচ্ছে সমাজ, এবং সমাজ গঠন করতে হলে অবশ্যই তোমাকে একটা সংঘবদ্ধ একটা রুটিন লাইফ বলি বা একটা সংঘবদ্ধ একটা জীবনে তোমাকে আসতে হবে। এই যে আমি বলেছি অনেকগুলো পরিবার, আমার পরিবার আছে, তোমার পরিবার আছে। মনে করো আমার এই বাম পাশে মিলির পরিবার আছে, আমার বাম পাশে মিলির পরিবার আছে, ডান পাশে মামুনের পরিবার আছে, আমার সামনে মনে করো সবুজের পরিবার আছে, আমার পেছনে মনে করো লিটার পরিবার আছে। তো এই রকম বিভিন্ন বিভিন্ন মানুষজনকে নিয়ে বা বিভিন্ন পরিবার নিয়ে আমি কি করছি, আমি একটা সমাজ গঠন করছি। আমার পরিবার আছে। এই যে দেখো, আগে কিন্তু পরিবার ছিল না। পশু পাখির হাত থেকে রক্ষা
পেতে মানুষ একসাথে থাকতো, দেখেছো? এই যে একত্রিত থাকার উদ্দেশ্য, আমি প্রথমেই বলে দিয়েছি একত্রিত হওয়ার অন্যতম উদ্দেশ্য হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তার জন্যই মানুষ সবার আগে চিন্তা করলো, আরে একা থাকলে তো বিপদ, যে কোনো মুহূর্তেই বিপদ। দেখো আমাদের জীবনেও কিন্তু আমরা সেটা মেনটেন করি যে আমরা কারোর সাথে ঝগড়া বিপদ করি না। করি বলো তো? আমি কিন্তু খুব সহজে কারোর সাথে ঝগড়া বিবাদ করি না, কারণ আমি জানি কি, যে আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে নিজেদের প্রয়োজনে। এইটা মাথায় রেখো, ঠিক আছে? সমাজ জীবনকে প্রভাবিত করে। আচ্ছা, তো গেল আমাদের যে নিরাপত্তার ব্যাপারটা গেল। তো তারপরে কি বলেছে, যে সমাজ জীবনকে প্রভাবিত করে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ। ঠিক আছে আপু, বুঝলাম না, আমি তো আছি, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি দেখো তো, তুমি মনে করো আজকে তুমি যদি অ্যান্টার্কটিকাতে থাকতে, তুমি যদি আজকে অ্যান্টার্কটিকা থেকে থাকতে, অ্যান্টার্কটিকা মহাদেশ, তুমি তো আছো এশিয়া মহাদেশে, এশিয়া মহাদেশে বাংলাদেশ নামে একটা দেশে। তো এখানে কি শীতকালে শীত, কীরকম শীত? সেখানে কি আকাশ থেকে বরফ পড়ে? তা কিন্তু না, একটু বেশি শীত হয়, তখন একটু বেশি শীতের কাপড় পরতে হয়। আবার গরমকালে গরম, প্রচুর গরম, তাল পেকে যায়, আম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়, তরমুজ পাওয়া যায়। অ্যান্টার্কটিকাতে গিয়ে এটা চিন্তা করা সম্ভব? শীত গ্রীষ্মকাল, অ্যান্টার্কটিকাতে তো আমি জানি 6 মাসে একদিন সূর্য ওঠে, হ্যাঁ, দিনে বছরে একদিন রাত একদিন দিন, এরকম ব্যাপার হয় তাদের। তো সেখানটাতে সেখানকার মানুষ কি কখনো আম খেয়েছে, কাঁঠাল খেয়েছে? হ্যাঁ, যদি তারা বাইরে কোথাও বেড়াতে টেড়াতে আসে সেটা আলাদা বিষয়, কিন্তু তাদের দেশে কি তারা আম গাছ, কাঁঠাল গাছ এগুলো ফলাতে পেরেছে? পারছে কিন্তু না। কিন্তু বাংলাদেশে দাঁড়িয়ে তুমি খুব সহজেই তোমার বাড়ির, তুমি যদি মনে করো গ্রামীণ পরিবেশে বড় হও বা বসবাস করে থাকো, তোমার দেখা যাবে বাড়ির আঙিনে একটা আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। শীতের দিন, গরমের দিন আর কি, দেখা যাচ্ছে যে গরমের দিন তুমি সেখান থেকে আম পেড়ে খেতে পারছো, কাঁঠাল পেড়ে খেতে পারছো। তোমার বাড়ির পিছনে হয়তো বা খেজুর গাছ আছে, শীতের দিনে তুমি খেজুরের রস খাচ্ছ। তো এই যে তোমার ভৌগোলিক বা পৃথিবীর অবস্থানগত কারণে তোমার দেশের বা তোমার স্থানের যেই মানে তুমি যে স্থানটাতে আছো সেটা কি তোমাকে নিয়ন্ত্রিত করছে না বা তোমাকে প্রভাবিত করছে না? ঠিক তেমনি করে যেই মানুষটা অ্যান্টার্কটিকাতে থাকে সে কিন্তু তোমার আমার মতো ইটকাঠের বাসায় থাকতে পারছে না। তার দালানটাকে আমরা কি বলছি, তাদের যে যেখানটাতে তাদের যে অ্যান্টার্কটিকাতে যারা বসবাস করছে তাদেরকে আমরা বলছি এস্কিমো। এস্কিমোরা থাকে কিসে? পোলারের মধ্যে, তাদের যে বাসাটা থাকে সেটা, তাই না? ওই রকমই তো একটা ব্যাপার। তো তারা কিন্তু সাধারণ ইট কাঠের বাসায় তারা থাকতে পারছে না, তাদের বাসাটাকে এমন করে বানানো লাগছে যে ওয়েল হিট প্রোটেক্টর, যে মানে প্রোটেক্ট করতে পারছে হিট, বা হিট যদি আমি বলছি যে মানে কোল্ড ওয়েভ যেটা আর কি, সেই কোল্ড ওয়েভ বা ঠান্ডা যে অনুভূতিটা সেটা ঘরের ভিতরে প্রবেশ করতে বাধা দিচ্ছে। ভেতরে তো হিটার অবশ্যই থাকছে। তো তোমার বাসা যদি আমি এমন করে গরমের দিন বানিয়ে দেই যে খুব একদম পোলারের মতো করে একটা বাসা থাকবে, সেখানে চাইলেই বাতাস ঢুকতে পারবে না বা ঠান্ডা যেতে পারবে না, ভেতরে হিটের ব্যবস্থা করা থাকবে, তখন কিন্তু তোমার আমার জন্য বসবাস করাটা সেখানে দুরূহ হয়ে যাবে। আবার তুমি যদি একই রকমভাবে মরুভূমির দেশের কথা চিন্তা করো, আফ্রিকার দেশগুলো সাহারা মরুভূমির কথা চিন্তা করো, সেখানে কিন্তু চাইলেই কি বলতো, চাইলেই একটা মানুষ অ্যান্টার্কটিকার মানুষদের মতো বা আমাদের মতো আসলে পোশাক পরে বা যেমনি খুশি তেমনি ঘোরাফেরা করতে পারবে না। কেন বলো তো? কারণ যারা মরুভূমির দেশে থাকে সবসময় দেখবা যে আরবের বেদুইন যারা নাকি তোমার ওই উট নিয়ে হচ্ছে গিয়ে মরুভূমির উপর দিয়ে হেঁটে যায়, তাদের পোশাক সবসময় সাদা রঙের হয়। বলো তো কেন সাদা রঙের হয়? কারণ হচ্ছে সাদা রঙটা কি করে বলো তো, আলোটাকে কি করে দেয়, মানে আলোটা প্রতিফলিত হয়ে যায়, আলোটা আর জামার পোশাকের ভেতরে ভেদ করে গায়ের মানে গরমটাকে আসতে দেয় না। ঠিক এ কারণেই দেখা যাচ্ছে যে তিনি যেই পরিবেশটাতে আছেন সেই পরিবেশের সাথে মিলিয়ে বা সেই পরিবেশকে ধারণ করে তিনি তার খাদ্যাভ্যাস, তার পোশাক আশাক, ঠিক আছে, তার দৈনন্দিন যেই রুটিন বলি আমি, যে জীবনচক্র, জীবন প্রণালী, সেটাকে তিনি মেনটেন করছেন। আর আমরাও ঠিক তেমনিভাবে আমাদের আবহাওয়া এবং জলবায়ু অনুযায়ী, আবহাওয়া এবং জলবায়ু এই দুটোকে আমরা মাথায় রেখে কি করছি, আমাদের খাদ্যাভ্যাস বলো, পোশাক আশাক বলো, দৈনন্দিন জীবন প্রণালী বলো, এগুলো চালাচ্ছি। ঠিক এ কারণেই বলা হয়েছে যে সমাজ জীবনকে প্রভাবিত করে প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ। ঠিক আছে, যেমন আরেকটা জিনিস, ভৌগোলিক পরিবেশ তো আমি আগেই বললাম যে পৃথিবীর অবস্থানগত কারণে তুমি যেখানটাতে আছো সেটাই হচ্ছে তোমার ভৌগোলিক পরিবেশ। আচ্ছা, তারপর জন্য কি বলছে, আচ্ছা আরেকটা মজার জিনিস দেখো, আমরা বলছি বাংলাদেশ কৃষি প্রধান দেশ, ঠিক আছে। তো যে অঞ্চলে দেখা যাচ্ছে কি বলতো, বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, দক্ষিণে কি বলতো
দক্ষিণ হচ্ছে নিচের দিক, তার মানে বঙ্গোপসাগর। তো বঙ্গোপসাগরের মানুষদের জীবন বা তাদের যে জীবিকা পেশা তুমি দেখবা সেই এলাকার বেশিরভাগ মানুষরাই হচ্ছে কি জেলে। কারণ হচ্ছে কি, কারণ তাদের জীবিকার একটা বড় অংশই হচ্ছে সমুদ্র, সেখান থেকে তারা মাছ, এবং তারা যেহেতু সমুদ্রের কাছে থাকে সেখান থেকে তারা মাছ ধরতে পারে, কাজেই তাদের জীবন জীবিকা সমুদ্রকেন্দ্রিক। আবার সুন্দরবন অঞ্চলে যারা বসবাস করেন তাদের জীবন ও জীবিকার একটা বিশাল বড় অংশ হচ্ছে সুন্দরবন থেকে তারা মধু সংগ্রহ করছে, তারপরে হচ্ছে তোমার কি বলতো গোলপাতার যেই বাসা তারা বানিয়ে সেখানটাতে থাকছে, তারপরে সুন্দরবন সংশ্লিষ্ট নদীগুলো থেকে তারা মাছ ধরছে। তো এইরকমভাবে মানুষের, আবার ধরো রংপুরে দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনির আশেপাশে যারা থাকে তারা হচ্ছে কি বলতো কয়লা শ্রমিক বা খনি শ্রমিক। আবার মনে করো আমি যদি এদিকটাতে আসি, ঢাকার দিকটাতে আসি, সেখানটাতে দেখা যায় যে তোমরা নিশ্চয়ই টঙ্গী, গাজীপুর এই জায়গাগুলোর নাম শুনেছো, ওগুলো শিল্প এলাকা বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তুমি দেখবে ওই এলাকায় বসবাসকারী জনগণরা কি জানো, বেশিরভাগ মানুষেরই জীবন জীবিকা মোটামুটি ওই এলাকায় যেই শিল্প কারখানাগুলো রয়েছে সেটাকে কেন্দ্র করে। হ্যাঁ, ঠিক এ কারণেই বলা হয়েছে যে সমাজ বা এলাকা, আমি যেটাই বলি, আমার বাসার পাশে নদী বা নদীকে কেন্দ্র করে সেই এলাকার মানুষজনের জীবন জীবিকাকে গড়ে উঠেছে, বনকে কেন্দ্র করে, খনিকে কেন্দ্র করে। ঠিক এ কারণেই দেখা যাচ্ছে যে কি, যে পরিবেশটা আছে সেটা মানুষকে প্রভাবিত করে। যেমন ধরো যারা নদী এলাকার মানুষ, তাদের মাছ খুব প্রিয় খাবার, তারা গোশতের চাইতেও মাছ বেশি পছন্দ করে। ঠিক আছে, কারণ কি বলতো, কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে তারা নদীর পাশে তাদের বাড়িঘর, জীবন জীবিকা। তো দেখা যাচ্ছে যে নদী থেকে তারা মাছ ধরে এনে খেতে পারছে, দুপুর বলো রাতে বলো দুই বেলায় তারা মাছ খেতে পারছে। আর দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রজাতির মাছের সাথে তাদের পরিচয় রয়েছে। আবার যখন আমরা নদী থেকে একটু দূরে আসবো, শহরের মানুষগুলো কি বলতো, শহরের মানুষরা এখন মাছ খেতে না পেয়ে মাছের প্রতি তাদের একটা ভালোবাসা তৈরি হয়েছে, যেখানেই তারা আসলে একটু মাছের সন্ধান পায় তারা হুমড়ি খেয়ে পড়ে যে না একটু মাছ খাবো। তো এই যে বিষয়গুলো মূলত সেই যে পরিবেশ বা প্রকৃতি, শহরের শিশুরা কি হয় বলো তো, শহরের শিশুরা দেখা যাচ্ছে যে খুব বেশি জাঙ্ক ফুড নির্ভর। তারা হচ্ছে ওই যে গ্রামের বা শিশুদের মতো দেখা যাচ্ছে যে গ্রামের শিশুরা হয়তো বা পিঠা, তারপরে বিভিন্ন ধরনের নাড়ু, বিভিন্ন ধরনের ফল, এগুলোর প্রতি তারা খুব বেশি মানে ডেডিকেটেড, খুব পছন্দ করে। কিন্তু ঢাকার শিশুদের তুমি দেখবে বা শহরের শিশুদেরকে তুমি দেখবে তারা বিভিন্ন ধরনের জাঙ্ক ফুড লাইক পিৎজা, পাস্তা, চিকেন ফ্রাই প্রচণ্ড পছন্দ করে। তুমি যদি তাদেরকে মেইন যে তাদের মিল, দুপুরের খাবার, রাতের খাবার, এগুলোর পরিবর্তে তুমি যদি তাদেরকে এই যে পিৎজা, পাস্তা, চিকেন ফ্রাই, নাগেটস এগুলো অফার করো, খুব খুশি তারা। কেন আমি বললাম, তাদের যে পরিবেশে এগুলোর এই উপাদানগুলোর অ্যাভেলেবিলিটি খুব বেশি হওয়ার কারণে দেখা যাচ্ছে কি তারা খুব সহজেই বা তাদের জীবনচক্রটা বা তাদের অভ্যাসটা ওই পরিবেশকে কেন্দ্র করে গড়ে উঠেছে বা তাদের পছন্দগুলো ওই পরিবেশের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। আচ্ছা, তারপরে আমরা যেটা বলছি যে মনে রাখবে পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদীভিত্তিক। এখন আসো আমি একটু আসি, ওই যে আবার সেই প্রাচীন যুগে ফিরে যায়। মানুষ এক জায়গা থেকে, আর প্রথমে তারা একা একা যে মানুষটা ঘুরতো, মনে করো একা একা যে মানুষটা ঘুরতো সেই মানুষটার নাম ছিল কি নাম দেওয়া যায়? সেই মানুষটার নাম দেই, মনে করো কি দেওয়া যায়? মেসি। আচ্ছা, আইয়া তোমরা আবার কিন্তু যারা মেসির ভক্ত আছো তারা রাগ করো না। তো কি করলো মেসি, কি বললো, মেসি একা একা ঘুরতো। তো ঘুরতে হঠাৎ সে তার মতোই একটা মানুষকে পেয়ে গেল, সেটার নাম আবার রোনালদো। এখন মেসি আর রোনালদো এক হলো, একতাবদ্ধ হলো আর কি। তো মেসি রোনালদো যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তখন তারা মনে করো আরেকজনকে পেয়ে গেল, তার নাম কি দেওয়া যায়? তার নাম দেওয়া যায় হচ্ছে কি বলো তো, বলো না, আমি তো আসলে খুব একটা খেলা দেখি না, অল্প কয়েকজন ফুটবলারের নাম টাম জানি। আচ্ছা, এবার আমি ধরি সচিন টেন্ডুলকার, তাকে পেয়ে এই তো এরকম করে আস্তে আরেকটু সামনে গিয়ে তারপর দেখা গেল যে মারিয়া শারাপোভার সাথে দেখা হলো। মারিয়া শারাপোভার নাম শুনেছো তোমরা? তিনি হচ্ছেন খুব মানে কি বলে বিখ্যাত একজন টেনিস প্লেয়ার। তো যাই হোক, এরকম করে আবার একটু পরে যে স্টেফি গ্রাফের সাথে দেখা হলো। তো বিভিন্ন জন মানুষের সাথে তারা কি করলো, তারা তখন একটা একতাবদ্ধ সমাজ গঠন করলো। তো তারা যখন নাকি আসলে তারা মনে করো তাদের যাত্রাটা শুরু করেছিল একটা বন থেকে, বনের সামনে থেকে, বা মনে করো কোনো একটা ধুধু মরুভূমি থেকে। তো সেখান থেকে তারা যখন একটু করে হাঁটতে বিশাল লম্বা পথ পাড়ি দিয়ে হুট করে তারা একটা নদীর পাশে এসে থামলো। তো নদীর পাশে যখন তারা এসে থামলো, দেখা গেল কি ওই নদীর, আমি গল্পের মতো করে বলছি, তো নদীর পাশে এসে তারা থামলো। যেহেতু তারা এখন একতাবদ্ধ হয়ে বসবাস করছে, তো তখন দেখা গেল যে তাদের সাথে, আমি গল্পের মধ্য দিয়ে যাচ্ছি, মেইন কনটেক্সটে একটু পরেই তোমাদের দেখাবো যে কেন আমি এই গল্পটা মানে
তৈরি করলাম। তো দেখা গেল কি তারা যখন নাকি ওই নদীর পাড়ে আসলো, তারা মনে করো মোটামুটি 15 থেকে 20 জনের একটা দল, সমাজ একতাবদ্ধ একটা দল, সমাজবদ্ধ না বলি, একতাবদ্ধ একটা দল। তো তাদের সাথে বেশ কিছু দেখা গেল যে যেহেতু তারা নদীর পাড়ে এসে থামলো, তো দেখা গেল যে আগের দিনের মানুষজন, প্রাচীন যদি আমি বলি, সেই প্রস্তর যুগের মানুষ যদি আমি বলি, তো দেখা গেল যে তাদের ক্ষুধা পেয়েছে, তারা হুট করে একটা হরিণ পেয়েছে, সেই হরিণটাকে তারা খেয়ে ফেললো। খেয়ে ফেলার পরে হরিণের চামড়াটাকে ছুঁড়ে ফেলে দিল এক জায়গায়। তারপরে মনে করো সেখানে আরও 3-4 দিন তারা রইলো। তো দেখা গেছে যে 4-5টা খরগোশ তাদের সাথে ছিল ওখানেই ঘোরাঘুরি করতেছে, তারাও ঘোরাঘুরি করছে, ওই খরগোশগুলো ঘোরাঘুরি করছে, ওদেরকে আর ধরে খায় টায় নাই। তো দেখা গেল যে এই যে যাত্রাপথে তাদের সাথে 5-3 থেকে, যেহেতু তারা 15-20 জনের একটা গ্রুপ, তাদের সাথে কি হলো বলো তো, 3-4টা কুকুরও জড়ো হলো আর কি, বন্য কুকুর জড়ো হলো। তো দেখা গেছে স্বাভাবিকভাবেই সেই মানুষগুলোর সাথে 3-4টা কুকুরের একটা ভালো সম্পর্ক হয়ে গেল। একটা গল্প বলছি, কিন্তু এটাকে কিন্তু আমরা ভেবো না যে আপু এটা তো বইয়ে কোথাও লেখা নেই, আমি গল্প বলছি। তো দেখা গেল তারা হচ্ছে বিভিন্ন ওই নদীর পাড়ের গল্পই, কিন্তু এখনো পর্যন্ত সেই মানুষগুলো নদীর পাড়েই আছে। তারা গাছ থেকে ফল পেড়ে খাচ্ছে, ফলের বীজ খোসা বিভিন্ন জায়গায় ফেলছে। তো এইরকম করতে করতে ওই জায়গাটাতে তারা দেখলো কি আচ্ছা নদী এখানে তো বেশ ভালো পানি পাওয়া যাচ্ছে, আবার মাছ ধরার একটা ব্যাপার তারা বুঝে গেল যে হুট করে একটা মাছ ধরে ফেললো। তারা তো কাঁচাই খেয়ে ফেলতো খাবার দাবার, তারা তো আসলে রান্না করে পুড়িয়ে খাওয়ার মতো ব্যাপারটা তাদের মধ্যে ছিল না। তো এইরকম করে করে এক রাতে তারা যখন ঘুমালো সবাই মিলে, তো হুট করে দেখছে কুকুরগুলো ঘেউ ঘেউ করে শব্দ করছে, খুব জোরে কুকুরগুলো ডাকছে। তো তারা সবাই ঘুম থেকে উঠে গেল। ঘুম থেকে উঠে তারা দেখে ওই 3-4টা কুকুর ঘেউ ঘেউ করছে এগেনস্ট বিশাল বড় 2টো বাঘ। তখন সেই মানুষগুলোর মাথায় ওই যে আইডিয়া, যখন আমাদের বাতি জ্বলে না, তখন তাদের দিমাগকা বাতি জ্বললো এরকম যে বাতিটা কি ধরলো যে আরে কুকুরগুলোকে তো আমরা চাইলে খেয়ে ফেলতে পারতাম, কারণ তাদের মধ্যে ব্যাপারগুলো ছিল না, কিন্তু কুকুরগুলো সঙ্গী হিসেবে তাদের সাথে ছিল বলেই বাঘগুলো তাদেরকে এসে খেয়ে ফেলতে পারে নাই। তখনই তাদের মাথায় সেই আইডিয়াটা আসলো যে না, সব প্রাণী সবসময় খেয়ে ফেলা যাবে না। ঠিক এই আইডিয়া থেকেই পশুপালন সমাজের যে চিন্তাটা তাদের মাথায় আসলো, পশুপালন সমাজের যে আইডিয়াটা তাদের মাথায় আসলো। তারপরে কি হলো, তো খুব ভালো, তারা কি করলো, তারা হচ্ছে কুকুরগুলোকে তাদের সাথে রাখলো তাদের নিরাপত্তার খাতিরে। তারা রাতের বেলা ঘুমিয়ে গেলেও কুকুরগুলো তাদেরকে পাহারা দিত। আমি কিন্তু গল্প বলছি, বারবার বলছি। তারপর একদিন হুট করে তারা খেয়াল করলো কি, তাদের মাঝখানে যারা দুজন গল্প করছিল পায়ের সামনে হঠাৎ করে দেখলো কি যে ছোট্ট একটা গাছ। তখন তারা চিন্তা করলো এই গাছটা কোত্থেকে আসলো, এই গাছটার তো এখানে আসার কথা ছিল না। মানুষের মাথায় চিন্তা আসতেই পারে। তখন হুট করে তাদের মাথায় আরেকটা আইডিয়া আসলো যে আরে বেশ কিছুদিন আগে আমরা এখানে ফল খেয়েছিলাম, ফল খেয়ে ফলের বীজগুলো যখন আমরা এখানে ফেলছিলাম সেই বীজগুলো থেকে গাছ হলো। তার মানে রিইউজ বা প্রোডাকশনের যে বিষয়টা, এই ব্যাপারটা তাদের মাথায় আসলো। রিইউজ অ্যাট দ্য সেম টাইম প্রোডাকশনের যে ব্যাপারটা, সেটা তাদের মাথায় আসলো। পশুপালন সমাজে আমরা দেখলাম, কৃষিভিত্তিক সমাজের বীজ কি বলা যায় যে গোড়াপত্তন, সেটা আমরা দেখলাম। এখন একটা মজার বিষয় মনে আছে, সেই একটা হরিণ খেয়েছিল, হরিণের চামড়াটাকে ছুঁড়ে ফেলেছিল অনেক দূরে। সেই হরিণের চামড়াটা দিনের পর দিন তপ্ত রোদে শুকিয়ে বেশ ভালো একটা মনে করো কি বলা যায় একটা আকার পেলো বা গঠন পেলো। তো একদিন হুট করে কোনো এক রাতে ওই গল্প করতে করতে তাদের কোনো একজন, ওই গ্রুপের কোনো একজন গ্রুপ মেম্বার ওই মনে করো হরিণের চামড়াটার উপর যে বসলো। তো তারা তো মূলত তখন আসলে পোশাকের প্রয়োজনীয়তা তাদের মধ্যে অনুভব হতো না। তো বসার পরে সেদিন মোটামুটি ঠান্ডাই ছিল। তো যখন নাকি বসলো, তো বসার পর দেখে কি যে আরে এটা উপরে যখন আমি বসলাম আমার আরামই তো লাগছে। তো তখন তার মাথায় আবার, যেহেতু সে মানুষ, তার মাথায় আরেকটু বুদ্ধির উদয় হলো। সে সেই চামড়াটা নিয়ে গায়ে জড়ালো। গায়ে জড়ানোর পর দেখে আরে আমার তো বেশ ভালো আরাম লাগছে। তো এই যে আরামের যে বিষয়টা, এই আরামের বিষয় থেকে আস্তে আস্তে তখন তাদের মাথায় আবার আইডিয়া আসলো, আবার তাদের সেই কি বলে বুদ্ধির বাতি জ্বলে উঠলো। সেই বুদ্ধির বাতিটা কি, যে এখন থেকে চাইলেই আমরা সংরক্ষণ করতে পারি। দেখো একটা একটা করে এখন আমি সামনের দিক, এই যে নদীভিত্তিক সভ্যতাটা, এমন করেই নদীর পাড়েই তাদের চিন্তা চেতনার বিকাশ আমি বলবো আস্তে আস্তে হয়েছে। তোমরা সেটা পাবে। প্রত্যেকটা সভ্যতা যে আমরা বলছি, সভ্যতা কি, সভ্যতা হচ্ছে কতগুলো মানুষের মিলিত একটা আবাসস্থল, যে আবাসস্থল থেকে বেশ কিছু কি বলা যায় জীবন চর্চা, জীবন প্রণালী বলো, তারপরে বলো আবাসস্থল বলো, বিভিন্ন জিনিসের উদ্ভব হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে ঠিক তাই, যে কি সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে, নীল নদের পাশে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ও ইউফ্রেটিসের পাড়ে হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, আর গঙ্গা অববাহিকায়
মানে গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছে বাংলাদেশের প্রাচীন সভ্যতা। দেখো এই নদীগুলোর, এই যে আমি তোমাকে এই মাত্র গল্পটা বললাম, তুমি চাইলেই কল্পনা করতে পারো সেই মানুষগুলো কি হয়েছে, সেই মানুষগুলো সিন্ধু নদীর পাশেই এই ঘটনাটা ঘটিয়েছে। তারপরে তারা চিন্তা করলো যে হ্যাঁ দেখো দুয়ে দুয়ে কতগুলো চার মিললো, প্রথম চারটা তারা মেলালো এরকম করে যে আমরা একসাথে বসবাস করলে আমাদেরকে হিংস্র পশু আক্রমণ করবে না, আমরা সব প্রাণী খেয়ে ফেলবো না, আমরা যদি প্রাণীদেরকে বুঝে বুঝে সংরক্ষণ করি, যেমন কুকুরকে খেয়ে ফেলা যাবে না, ওকে যদি আমরা রেখে দিই আমাদেরকে সেফটি দিবে। তারপরে খাবার সব পশু একবারে জবাই করে খেয়ে ফেলা যাবে না, রেখে রেখে খাবার খাবো, তাহলে যখন নাকি আমার ক্ষুধা মানে যখন দেখা যাবে যে আমার ক্ষুধা পেয়েছে, শিকার করে খাবারটাকে ধরে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলার যে প্রবণতা, সেটার পরিবর্তে আমি যদি মনে করো 5টা শিকার পেয়েছি আজকে, একটা দুটো খেলাম 3টা রেখে দিলাম, তাহলে আগামী 4 দিন বা 5 দিন আমি সেগুলোকে খেতে পারবো, আবার 1 সপ্তাহ পরে আমি শিকারে যাব। পোশাকের যে ব্যাপারটা, যে প্রাণীর যেই মানে স্কিনটা বা চামড়াটা, সেটাকে যদি সংরক্ষণ করি আমি, তাহলে সেটাকে শীত বলো গ্রীষ্ম বলো বা বর্ষায় সেটা আমাকে একটা সেফটি বা সিকিউরিটি বা একটা আরাম অনুভব দিবে। এই ব্যাপারগুলো থেকে তারা তখন ওই যে নদীর পাড়েই তখন তারা চিন্তা করলো, তাহলে আবার তারা দেখলো যে হ্যাঁ এখান থেকে কি ফসল উৎপন্ন হচ্ছে। কারণ কি বলতো, নদীর পানি যেটা নদীর পাড়ে বা নদীর পানিতে কি থাকে, পলি থাকে, বা সেটা কিন্তু মাটির যে উর্বর শক্তি সেটাকে কি করে, সেটাকে জাগিয়ে দেয়। ঠিক এ কারণে কি হয় বলতো, মাটিতে ফসল ভালো ফলে। তো এই ব্যাপারগুলো থেকে আস্তে আস্তে তারা শহর গড়ে তুললো। তখন তারা চিন্তা করলো গাছের নিচে থাকবো না, আমরা সুন্দর করে একটা বাড়ি বানাই। বাড়ি বানানোর পর তারা চিন্তা করলো আচ্ছা বাড়িতে পানি প্রয়োজন হয়, পয় নিষ্কাশনের প্রয়োজন হয়, আসো তাহলে আমরা কি করি, তাহলে আমরা সেই ব্যবস্থাটা করি। একদিনে কিন্তু এই ঘটনাটা ঘটেনি, এই ঘটনাটা একটা লম্বা সময় ধরে, ওই যে প্রথমে দাদা, তারপরে বাবা, তারপরে তুমি, জেনারেশনের পরে জেনারেশন এসে এই ব্যাপারগুলোকে আরও ইমপ্রুভ করেছে। ঠিক আছে, তো এই ব্যাপারগুলোই আমরা পড়লাম। দেখো কুটির শিল্পের প্রভাবেও বা বিস্তারেও কিন্তু ভৌগোলিক প্রভাব রয়েছে। যেমন ধরো আমরা যদি দেখি রাজশাহীতে কি পাওয়া যায়, রেশম বা সিল্ক। তারপরে হচ্ছে কি বলতো, আমরা বলছি যে তুমি কিন্তু চাইলেই রাজশাহী সিল্ক ঢাকায় বসে বুনতে পারবে না, কারণ সেই পরিবেশটা বা সেই প্রাকৃতিক যে সাপোর্টটা প্রয়োজন হয়, ন্যাচারাল যে সাপোর্টটা প্রয়োজন হয়, সেটা কিন্তু তুমি ঢাকায় পাবে না। তুঁত গাছ যদি আমরা বলি, রেশম শিল্পের জন্য যে প্রয়োজনীয় আলো বাতাস বলো, জলবায়ু বলো, সেটা রাজশাহীতেই বিদ্যমান, সেটা ঢাকাতে আমি চাইলেও করতে পারবো না। ঢাকাতে চাইলেই কেন আমি চা বাগান করতে পারি না বলো তো? এই প্রশ্নটা কি তোমার মাথায় একদমই আসে নাই? একবারও আসে নাই? কেন আমি চাইলেই ইলিশ মাছকে ফার্ম একটা ফিশ করতে পারি না? এখন তো বিভিন্ন সব ধরো চিংড়ি মাছ বলো বা অন্য সমস্ত মাছ বলো চাষ করে এখন প্রোডাকশন বাড়ানো হচ্ছে, কিন্তু কেন চাইলেই আমি ইলিশ মাছ, এত পছন্দের একটা মাছ, চাইলেই কেন ইলিশকে আমি কোনো পুকুরে চাষ করতে পারছি না? হ্যাঁ, সামনে ইনোভেশন হচ্ছে, ইনভেনশন হচ্ছে, পুকুরের ইলিশ মাছকে আসলে কৃত্রিমভাবে রিপ্রোডাকশন করিয়ে সেটাকে পুকুরে উৎপাদন বাড়ানোর জন্য আসলে বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। দেখি সেটা সামনে কি হয়, কিন্তু এটা হচ্ছে ইন জেনারেল। আমরা বলি ইলিশ হচ্ছে সমুদ্রের মাছ, ডিম পাড়ার জন্য নদীতে আসে। ঠিক আছে, কেন সে খালে বিলে যায় না? এই প্রশ্নটা কি তোমাদের মাথায় একবারও আসে না? কারণ হচ্ছে নেচার বা প্রকৃতির যেই সাপোর্টটা, ওই যেই সাপোর্টটা প্রকৃতির, আমি বারবার তোমাদেরকে দুয়ে দুয়ে চার মিলাতে বলি। দেখো বাংলাদেশের বিশ্ব পরিচয় খুবই সহজ একটা বিষয়, খুবই 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 সহজ একটা বিষয়, কারণ এই ঘটনাগুলো তোমার আমার চারপাশে সারাদিন ঘটছে। তুমি আমি শুধু নিয়ে নিয়ে মালা গাঁথবো, তাহলেই দেখবা এটা নিয়ে আর তোমাকে স্ট্রাগল করতে হচ্ছে না। তো এটাই আমি বলছিলাম যে প্রাকৃতিক পরিবেশটা প্রচণ্ড রকমভাবে তোমাকে আমাকে প্রভাবিত করে। ঠিক আছে, কেন আমি আর তুমি গরমের দিনে সোয়েটার পরে বের হই না বলো তো? কারণ তখন আমার পরিবেশটা ওই রকম থাকে না। ঠিক আছে, যে আমি শীতের পোশাকটা গরমে পরবো, আমি কি করি, শীত চলে গেছে শীতের পোশাকটা ভাঁজ করে তুলে রেখেছি, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে এই যে দেখো, সেই যে আমার মেসি, রোনালদো, মারিয়া শারাপোভা, স্টেফি গ্রাফদের গ্রুপ করে চলার, সিন্ধু নদের পাড়ে তাদের সেই সভ্যতা গড়ে তোলার সেই গল্পটা তুমি এখানে পাবে। দেখো, গুহায় বসবাস করতো শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজে, উদ্যান কৃষি ভিত্তিক সমাজ, যেখানে নাকি মেয়েরা কৃষিকাজ শুরু করে। আচ্ছা, পশুপালন সমাজ বলেছি, পড়েছি, কৃষিভিত্তিক সমাজ জেনেছি, পড়েছি। কি হলো, তারা চিন্তা করলো যে আসলে আমরা যখন নাকি একসাথে বসবাস করব, কৃষিকাজ করাটা সুবিধাজনক হবে আমাদের জন্য, আর খাবার খেয়ে পশুর হাড়গুলো ফেলে দিব না, সেটাও সংরক্ষণ করব। এই যে সংরক্ষণের যে চিন্তা তাদের মাথায় তখন আসলো। আচ্ছা,
তারপরে অতিরিক্ত ফসল দিয়ে ব্যবসা, শিল্পভিত্তিক সমাজ, এই বিষয়গুলো একটার পর একটা ঘুরতে 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 শেষমেশ কি আসলো? শিল্পভিত্তিক সমাজ। তখন ওই যে একটা সময় ঘরে কাপড় বোনা হতো, সেই কাপড় দিয়ে চাহিদা পূরণ করা হতো, কিন্তু সেটা বেশ সময় এবং শ্রম সাপেক্ষ ছিল। তারপর দেখা গেল যে দিনের শেষে যখন নাকি শিল্পভিত্তিক সমাজে শুরু হলো, রেনেসার যে যুগটা শুরু হলো, তখন দেখা গেল কি, তখন কাপড়ের কলে কাপড় উৎপন্ন হচ্ছে, যার জন্য বিভিন্ন ধরনের কাপড়, বিভিন্ন ডিজাইনের কাপড় আসলো, মানুষের চাহিদা মিটিয়ে আস্তে আস্তে সেটার দাম কমা শুরু করলো এবং মানুষের কাছে সেটা সহজলভ্য হয়ে উঠলো। এবং তারপরে হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী সমাজ, যেটা কিনা ওই যে আগে কি হতো বলো তো, আমরা এক জায়গা থেকে কমিউনিকেশন করা হতো, তোমরা নিশ্চয়ই মুভিতে দেখেছো, কিসের মাধ্যমে বলো তো? এক জায়গা থেকে আরেক জায়গায় ঘোড়ার মাধ্যমে, পায়রার পায়ের মধ্যে চিঠি বেঁধে উড়িয়ে দেওয়া হতো, যাও এই খবরটা তুমি সেখানে নিয়ে যাও। এখন বাংলাদেশে বসে আমি আমেরিকাতে আমার বন্ধুর সাথে কথা বলছি হোয়াটসঅ্যাপে, তাই না? একদম খুব সহজেই আমি বাংলাদেশে বসে সিঙ্গাপুরের একজন ডক্টরকে কনসাল্ট করছি, খুব সহজে তিনি ঢাকায় বসে আমাকে ট্রিটমেন্ট দিচ্ছেন, তাই না? কিভাবে হচ্ছে? শিল্প বিপ্লব পরবর্তী যে সমাজটা, এই সমাজে উন্নয়নের ফলে, সেই উন্নয়নটা কি? সেই উন্নয়নটা হচ্ছে সামগ্রিক যে বৈজ্ঞানিক ব্যাপার স্যাপারগুলো আছে, বৈজ্ঞানিক আমি যদি বলি যে আবিষ্কারগুলো বলো, প্রতিনিয়ত মানুষের রিসার্চের কথা বলো, গবেষণার কথা বলো, সব কিছু মিলিয়েই যে পরিবর্তনটা, সেটাই হচ্ছে বর্তমানে শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। আচ্ছা, এখন আমরা বাংলা মানে কি বলছি বলো তো, একটা শিল্প বিপ্লব পরবর্তী সমাজের খুব সুন্দর একটা টার্ম, সেটাকে বলা হয় হচ্ছে গ্লোবাল ভিলেজ। পৃথিবী এখন একটা গ্রামের মতো হয়ে গেছে। সেই গ্রামটা কি? তুমি আগে কি হতো বলো তো, একটা কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে, মনে করো আমি বাংলাদেশে, আমি দেখা গেছে যে আমি হয়তো বা কি বলো তো, আমি হয়তো বা কফি খেতে খুব পছন্দ করি। তো দেখা গেল যে যদি আমি আজ থেকে আরও 100 বছর আগের কথা চিন্তা করতাম, তখন তো খুব একটা অ্যাভেলেবেল কফি ছিল না। তো আস্তে 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 এই ব্যাপারগুলোর কি হলো বলো তো, এত বেশি সহজলভ্যতাটা হলো। এখন একটা সময়, আজ থেকে 20 বছর আগেও মানুষ মনে করতো যে আরে কফি তো আসলে খুব এক্সপেন্সিভ একটা খাবার বা সহজলভ্য খাবার নয়। কিন্তু বর্তমানে কি হয়েছে বলো তো, বর্তমানে আমরা আমদানি, হ্যাঁ আমাদের দেশে আমরা উৎপন্ন করতে পারছি না, এটা হতে পারে ভৌগোলিক কারণ, যে ভৌগোলিক কারণে হয়তো আমরা কফি বিন যে প্রোডাকশনের যে ব্যাপারটা, সেটাতে যেতে পারছি না। খুব ভালো চা কিন্তু আমাদের দেশে হয়। আচ্ছা, মনে করো আমি খুব ভালো চাও খেতে পছন্দ করলাম, তোমাদের জন্য বললাম, তো দেখা গেল যে বিভিন্ন দেশ থেকে আমার বিভিন্ন বন্ধুরা হয়তো বা তারা যখন দেশের বাইরে যাচ্ছে আমাকে এসে গিফট করছে, বা এমনও হয়েছে কি যে আমি হয়তো বা একটা স্পেশাল একটা ব্র্যান্ডের চা খেতে খুব পছন্দ করি, আমি ঢাকায় বসে আমার ঘরে বসে ওয়েবসাইটের মাধ্যমে আমি সেই কফির যেই চায়ের যেই মানে মনে করো ব্র্যান্ডের তাদের যেই অনলাইন পোর্টাল আছে সেখানে অর্ডার করলাম। দেখা গেলো যে 7 থেকে 10 দিনের মাথায় হতে পারে সেটা সুদূর কোত্থেকে আসবে, মনে করো কাশ্মীর থেকে আসবে সে, বা ধরো দেখা গেল সে দার্জিলিং থেকে আসবে, খুব সহজে সেটা আমার বাসায় 7 দিনের মাথায় চলে আসলো। এই যে খুব সহজ যোগাযোগ, এবং এই সহজ যোগাযোগের ফলে পণ্যের সহজলভ্যতা, ঠিক এ কারণে পৃথিবীকে বলছে একটা গ্লোবাল ভিলেজ। তুমি চাইলেই একটা মানে উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে কোনো জিনিসের অ্যাভেলেবিলিটি বা সহজ প্রাপ্যতাটাকে নিশ্চিত করতে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপর যেটা বলছি কুইক হ্যাক্স, যে শিকার 6 শব্দে বা 6টা স্তরে এই যে পরিবর্তন, সেটা শিকার, তারপরে হচ্ছে উদ্যান, পশু, কৃষি, শিল্প এবং পরবর্তী। শিকার আমরা দেখেছি যে শিকার ভিত্তিক জীবন ব্যবস্থা কেমন ছিল, উদ্যান ভিত্তিক সমাজ ব্যবস্থা কেমন ছিল, পশুপালন, তারপর হচ্ছে কৃষি, তারপরে শিল্প, আর শিল্প বিপ্লবের পরে হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী। এখন মজার বিষয় হচ্ছে কি জানো, সমাজ নিয়ে এত কথা বললাম, এই তোমার সমাজকে কেন্দ্র করেই কিন্তু তোমার সামাজিক জীবনযাপনের পরিবর্তন বা তোমার সামাজিক রীতিনীতির উদ্ভব। মজার একটা বিষয় দেখো, আমি যদি খাদ্যাভ্যাসের কথা বলি, আমরা কি করি বলো তো, আমাদের দেশে কি হয় যে শীতকালে আমরা পিঠা উৎসব করি, চাইলে কিন্তু পিঠা উৎসব আমরা গরমের দিনে করতে পারি না, তাই না? শীতকালেই আমরা পিঠা উৎসবটা করি। আবার গরমের দিনে আমরা কি করছি, পয়লা বৈশাখ করছি, পয়লা বৈশাখের দিন আমরা কি খাচ্ছি, পান্তা ভাত, ইলিশ খাচ্ছি, ঠিক আছে? কিন্তু সেদিন আবার কি হয়, সেদিন কিন্তু পিঠারও আয়োজন করা হয়। বাঙালির ঐতিহ্যের যে ব্যাপার স্যাপারগুলো সেদিন ওই দিনটাকে কেন্দ্র করে আবর্তিত হয়। আবার দেখো নিউ ইয়ার যেই আমরা যদি সেলিব্রেশন বলি, যে বছরের প্রথম দিন, তখন তো শীতকাল থাকে, কিন্তু চাইলেও কিন্তু তখন আমরা পিঠা খাই না, তখন আমরা কিন্তু এই যে পেস্ট্রি, কেক, ঠিক আছে, এই বিষয়গুলোর প্রতি খুব বেশি ইন্টারেস্টেড হয়ে যাই, চকলেটস। এই যে ব্যাপারটা, এই যে কালচার বলো বা সংস্কৃতি বলো বা অভ্যাস বলো, এই ব্যাপারগুলো কি হচ্ছে, এই ব্যাপারগুলো
সময়ের সাথে সাথে বা সমাজকে কেন্দ্র করে এই ব্যাপারগুলোর আবর্তন বা পরিবর্তন হচ্ছে। এই যে দেখো কি বলেছে, আমরা আরেকটু পড়ি যে বাংলাদেশের সমাজ কালের অগ্রযাত্রায় আধুনিক সমাজের রূপ নিয়েছে। ইটস ভেরি ট্রু। যে একটা সময় যে বলেছিলাম যে দাদা গ্রামেই থেকেছেন, তিনি আর ঢাকা শহরে আসেন নাই, কিন্তু তিনি তার ছেলেকে পড়াশোনা করানোর জন্য ঢাকায় পাঠিয়েছেন, তোমার বাবাকে। তোমার বাবা ঢাকার বা জেলা শহরে পড়েছেন, অন্য একটা জেলা শহরে, সেখান থেকে উনি ঢাকায় এসেছেন, জীবন জীবিকার তাগিদে তিনি ঢাকাতেই থেকে গেছেন এবং তার পরিবার তিনি গঠন করেছেন। এরকম করেই কিন্তু বিবর্তন বা পরিবর্তনটা হয়েছে। তারপরে লালমাই, উয়ারি, বটেশ্বর, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে প্রাচীন বাঙালি বসতির নিদর্শন রয়েছেন। এই ক্লাসটার জন্য বোধহয় আরেকদিন ওয়েট করা যেতে পারে যে আপু এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো, যে প্রাচীন বাঙালি বসতির নিদর্শন। আচ্ছা, কৃষি প্রধান সমাজে অতিরিক্ত ফসল উৎপাদন, ওই যে অনেক ফসল উৎপাদন হচ্ছে, এখন আমরা বিনিময় করি, বিনিময়ও হচ্ছে না, তখন তো টাকা ছিল না, আমি ফসল উৎপাদন করছি, তুমি কাপড় উৎপাদন করছো, তোমার কাপড় আমাকে দাও, আমার ফসল তুমি নাও, এই যে বিনিময় প্রথার প্রচলন। তারপরে কি হচ্ছে, আস্তে আস্তে আমাদের যে কি বলা যায় ব্যবসা বাণিজ্য বা টাকার যে ব্যাপার সেটার উদ্ভব হয়, অর্থনীতির যে ব্যাপারটা, অর্থনীতির টার্মটার উদ্ভব হয়। সমাজে, কৃষি সমাজের নিয়ম কানুন, বিশ্বাস ও মূল্যবোধ ও বিভিন্ন উৎসবের উদ্ভব ঘটে। সেটাই তো বলো তো, আমাদের নবান্ন উৎসব কখন হয়? হেমন্ত ঋতুতে নবান্ন উৎসব হয়। তারপরে এরকম করেই তো আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলছি, বিভিন্ন দেশের পার্সপেক্টিভে তাদের বিভিন্ন ঋতুতে তারা, চীনারা তাদের একটা মার্চে কি হয়, তাদের বসন্ত বলছি বর্ষবরণ হয়, আমাদের বর্ষবরণ এপ্রিলে হয়, আবার আমেরিকানদের বর্ষবরণ জানুয়ারিতে হয়। তো তাদের কালচার বা তাদের সংস্কৃতি বা তাদের সময় অনুযায়ী, তাদের পরিবেশ অনুযায়ী তাদের উৎসবগুলোকে তারা ডিজাইন করেন। ঠিক আছে? আচ্ছা, অষ্টাদশ শতকে পলাশী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশে ঔপনিবেশিক যুগে প্রবেশ করে, যেটা আমরা পড়ে এসেছি যে প্রাচীন আমলে গুপ্ত যুগ ছিল, মৌর্য যুগ ছিল, এগুলো তোমরা নিশ্চয়ই সামনে আবার পড়বে, সেগুলো নিয়ে আমরা আবার আসবো। তো এগুলো পার হয়ে 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 যখন নাকি কি বলো তো 1700 সালে কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে, 1700 শতকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যখন নাকি পরাজয় বরণ করলো, তার মাধ্যমে কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হলো একেবারে 1947 দেশভাগ পর্যন্ত। ওই সময়টাকে ঔপনিবেশিক সময় বলে। দেশভাগের পরের পিরিয়ড নিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। তারপরে কি হলো, পাকিস্তানি আমল শুরু হলো 47 থেকে কত পর্যন্ত বলো তো, 47 থেকে 1971 পর্যন্ত। এরকম করে করে আস্তে 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 এই যে 71-এর পর, তারপরে এই যে 2025-26 আমরা এই বাংলাদেশ দেখতে পাচ্ছি। আসো, এই যে আমি একটু আগে তোমাদের সাথে গল্প করলাম, নদীভিত্তিক সভ্যতা, প্রাকৃতিক সম্পদ, যে খনি প্রাকৃতিক যে প্রভাব, প্রকৃতির যে প্রভাব, সেটা আমরা পড়ে আসলাম যে এই প্রকৃতির প্রভাবের কারণে গড়ে ওঠে নদীভিত্তিক সভ্যতা। যানবাহন, যে মানুষটা নদীর আশেপাশে থাকে তার জন্য নৌকাটা হচ্ছে কনভেনিয়েন্ট। তোমার আমার জন্য ঢাকা শহর, এখানে তুমি আমি চাইলেও নৌকা, আপু আমার একটা বিশাল বড় নৌকা আছে, নৌকা কোথায় চালাবা? বা তোমার বাসার সামনে হয়তো একটা খাল আছে, সেই খাল দিয়ে হয়তো এক জায়গা থেকে একটা নির্দিষ্ট অঞ্চলে এলাকায় যাওয়া যাচ্ছে, কিন্তু পুরো ঢাকা শহর তো আর সেই খাল দিয়ে পরিবেষ্টিত না যে ওই নৌকার মাধ্যমে তুমি সব জায়গায় যাতায়াতটাকে সহজে করতে পারবে। এই প্রাকৃতিক সম্পদের উপরেই কেন্দ্র করে কি হয়েছে, প্রাকৃতিক প্রভাবকে কেন্দ্র করে কি হয় বলো তো, প্রাকৃতিক সম্পদ গড়ে ওঠে। ভৌগোলিক পরিবেশের উপর নির্ভর করে কুটির শিল্প, ঘর বাড়ি, পোশাক আশাক, শিল্পায়ন, তাই না? সেটাই তো আমরা বললাম যে যে এলাকায় প্রাচুর্য, মনে করো মাছের প্রাচুর্য রয়েছে বা নদীর প্রাচুর্য রয়েছে, সেই এলাকার মানুষজন জেলে সম্প্রদায়ের বেশি হবে বা তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করবে, তাদের পোশাক, তাদের ভাষা, তাদের জীবনযাপন সব কিছুই কি হবে, সেই কেন্দ্রে কি হবে। ঠিক আছে? আর এই যে হচ্ছে আমাদের সমাজের বিকাশ, কৃষিভিত্তিক পশুপালন সমাজ, কৃষিভিত্তিক সমাজ, উদ্যান কৃষিভিত্তিক সমাজ, সবার আগে কি ছিল বলো? সবার আগে ছিল শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজ, মানব সমাজের প্রাথমিক ধাপ, তাই না? ওই যে আমরা শিকার করে করে ধরে 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 খাই আর রেখে 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 খাই। তারপর থেকে আসলো কি, পশুপালন সমাজ, সবাইকে খেয়ে ফেলা যাবে না, কাউকে ব্যবহার করতে হবে। সেখান থেকে কৃষিভিত্তিক সমাজ, উদ্যান কৃষিভিত্তিক সমাজ, তারপরে শিল্পভিত্তিক সমাজ, শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। একদম একটা চার্টের মাধ্যমে সেটাকে তুলে আনা হয়েছে। তারপর যেটা যাই সেটা হচ্ছে এই যে এখানে আমি এগুলো সব তোমরা পড়ে ফেলেছো। শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজে কি হয়েছে, কৃষির উদ্ভবের ধারাবাহিকতা, কৃষিভিত্তিক সমাজে কি হয়েছে, কেমন করে খাদ্য সংগ্রহ করেছে, বীজ তো নিজের ইচ্ছায়, তখন তো তারা জানতো না যে বীজটা আমি এখানে বপন করলে এখান থেকে গাছ হবে,
খুবই মানে অ্যাক্সিডেন্টলি বলো, র্যান্ডমলি বলো, খেয়ে ফেলে দিয়েছি, সেখান থেকে গাছ হয়ে গেছে। সেটাকেই চাষ করে পরবর্তীতে তাদের জীবনধারাকে তারা উন্নত করেছে গল্পের মতো করে। পশুপালন সমাজও আমরা পড়েছি। কৃষির প্রভাব, যখন নাকি আস্তে আস্তে কৃষির বিকাশ হয়। তোমরা কি কখনো চিন্তা করেছো ম্যাঙ্গোবার বা আম সত্ত্ব দোকানে কিনতে পাওয়া যাবে একটা সুন্দর প্যাকেটে? চিন্তাটা কখনো এসেছে? এই যে আমরা শিল্প বিপ্লব পরবর্তী আধুনিক সমাজে বসবাস করছি, এর সুফল হচ্ছে এটা। দেখো একটা সময় আমসত্ত্ব ব্যাপারটা আমাদের দাদুরা নানুরা আমাদের জন্য খুব শখ করে বানিয়ে আনতো, আমরা খুব মজা করে খেতাম, কারণ খুব রেয়ার একটা খাবার ছিল, ফ্যান্সি একটা খাবার ছিল। কিন্তু দিন শেষে কি হলো বলো তো? দিন শেষে এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন স্বাদের আমসত্ত্ব নিয়ে এসছে। হ্যাঁ, তো চাইলেই এখন আর আমাকে ওই নানু দাদুদের হাতের আমসত্ত্ব খাওয়ার জন্য গ্রীষ্মকালের জন্য অপেক্ষা করতে হয় না। গ্রীষ্মের পর বর্ষা শুরু থেকে দেখা যেত যে নানু দাদুরা, কারণ গ্রীষ্মকালে কাঁচা আম পাওয়া যেত, সেই কাঁচা আম দিয়ে তারা, কাঁচা পাকা আম দিয়ে তারা আমসত্ত্ব বানাতো, পুরো গ্রীষ্মকালে রোদে শুকাতো, সেটাকে এমনভাবে সংরক্ষণ করতো আমরা বর্ষাকাল শীতকাল খুব মজা করে খেতাম। এখন আর সেই ব্যাপারটা নাই। ঠিক আছে, এই যে কৃষির বিকাশ এবং সাথে সাথে প্রযুক্তির যেই, কৃষির সাথে প্রযুক্তির যেই মেলবন্ধন, ঠিক এ কারণেই এখন জিনিসপত্রগুলো আমাদের কাছে খুব বেশি সহজলভ্য। ঠিক আছে, মধ্যযুগ থেকে রেনেসাঁ আমরা এটা খুব সুন্দর মতো পড়লাম এবং জানলাম। শিল্প বিপ্লবের অগ্রগতি সেটাও তো আমরা জানলাম যে কেমন করে নিউটনের মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কারের পর থেকে বাষ্পচালিত ইঞ্জিন, উৎপাদন যন্ত্রপাতি, বিদ্যুৎ উৎপাদন, মানে একটা ম্যাজিক। যেদিন থেকে বিদ্যুৎ উৎপাদনটা হলো এবং আমি বলবো যে শিল্প খাতে বিদ্যুতের ব্যবহারটাকে প্রয়োগ করা গেল, তখন থেকেই মূলত পৃথিবীর চাকা ঘোরা শুরু করলো, যোগাযোগ ও ব্যবসা। আর বর্তমান সময়ে আধুনিক প্রযুক্তি আমরা বলছি, এই আধুনিক প্রযুক্তি কি করছে? প্রথমেই যেই কাজটা আমাদের জন্য সহজ করে দিচ্ছে তার নাম হচ্ছে যোগাযোগ। এই আধুনিক প্রযুক্তির কারণেই তুমি এখন ঘরে বসে একটা ক্লিকেই আমার ক্লাসটা দেখতে পাচ্ছ আর তোমার প্রবলেম সলভ করতে পারছো। সমাজ বিবর্তনের ইতিহাস, প্রযুক্তি, শিল্প বিপ্লব পরবর্তী সমাজ, জ্ঞান ও তথ্য। একটা সময় কৃষক, জেলে, হ্যাঁ, একটা নির্দিষ্ট শ্রেণী বা একটা নির্দিষ্ট পেশাকে কেন্দ্র করে মানুষের জীবন আবর্তিত হতো, কিন্তু এখন শহরে সমাজ ব্যবস্থায় তুমি বিভিন্ন ধরনের পেশাজীবী মানুষকে দেখতে পাবে। বিশ্বায়ন, গ্লোবাল ভিলেজের কথা আমি বললাম, যন্ত্রপাতি, প্রযুক্তি, তাই না? আচ্ছা, বাংলাদেশের সামাজিক পরিবর্তন যেটা কি হয়েছে, প্রাচীন যুগে কৃষি সমাজের উদ্ভব। প্রাচীন সমাজটা কি ছিল? কৃষিভিত্তিক। সেখান থেকে ঔপনিবেশিক যুগ হয়েছে, পাকিস্তান যুগের চ্যালেঞ্জ, স্বাধীনতার পর শিল্প বৃদ্ধি, এই বর্তমানে আধুনিক প্রযুক্তির বাংলাদেশ। ঠিক আছে, তো এই ছিল সব মিলিয়ে আমাদের আজকের চ্যাপ্টারের যেই, মানে আজকে অধ্যায় 1-এর যে ডিসকাশন বা আলোচনা, সেটা মৌলিক আলোচনা। তারপরে তোমাদের সাথে আমি একটু কিছুক্ষণ সময় নেই, সেটা কি নিয়ে কথা বলবো বলো তো? সেটা বলবো তোমাদের প্রশ্নোত্তর নিয়ে। আমরা ক্লাস 5 পর্যন্ত একরকম পড়ে এসেছি, কিন্তু ক্লাস 6-এ কিন্তু আমাদের প্রশ্নের প্যাটার্নটা সেরকম থাকছে না, সৃজনশীল প্রশ্নোত্তর লিখতে হচ্ছে। তো সৃজনশীলের জন্য আমরা কি করছি বলো তো? সৃজনশীলে আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের 100 নম্বরের পরীক্ষা, সেই 100 নম্বরের পরীক্ষার 30 হচ্ছে MCQ, 20 হচ্ছে কি বলো তো সংক্ষিপ্ত প্রশ্ন বা SQ, শর্ট কোয়েশ্চেন, আর বাকি 50, হ্যাঁ 10 আর 20 হচ্ছে 30। তাহলে বাকি যেটা থাকে কি থাকে বলো তো? ঠিক বললাম? সরি, 30 আর 20, আমি ভুল বলছি। 30 হচ্ছে MCQ আর বাকি 20 কি বলো তো? বাকি 20 হচ্ছে শর্ট কোয়েশ্চেন, SQ। তাহলে 30 আর 20 হলো কত? 30 আর 20 হলো হচ্ছে 50, বাকি থাকে 50। ওই 50-এ হচ্ছে কি 5টা তোমাকে কি লিখতে হবে বলো তো? 5টা সৃজনশীল প্রশ্নের উত্তর লিখতে হবে। আপু সৃজনশীল প্রশ্ন কীভাবে লিখবো, SQ কীভাবে লিখবো? শর্ট কোয়েশ্চেন। তোমাদের জন্যই শর্ট কোয়েশ্চেনগুলো এক একটা 2 নম্বরের। এই যে বেশ কিছু শর্ট কোয়েশ্চেন আমি এখানে রেখেছি, হ্যাঁ, তোমরা একটু দেখবে। আর তারপরে যেটা আছে MCQ তো আমাদের কাছে আছেই, সেটা তো আমরা তোমাদেরকে দেখাবই। আমি যেটা রাখার চেষ্টা করেছি শর্ট করে তোমাদেরকে একটুখানি একটা সৃজনশীল বা ক্রিয়েটিভ কোয়েশ্চেন, সংক্ষেপে আমরা বলি CQ একটা দেখে আনার চেষ্টা করি। একটা উদ্দীপক দেয়া থাকবে এবং সেই উদ্দীপকের আলোকে তোমাকে ক খ গ ঘ এই 4টা প্রশ্নের উত্তর দিতে হবে।
ঠিক আছে। ক নম্বরটা বাংলাদেশের একটি বিখ্যাত কুটির শিল্পের উদাহরণ দাও। মনে রাখবে এই উদ্দীপককে কেন্দ্র করে বা উদ্দীপকের সাথে সংশ্লিষ্টতা রেখেই মূলত ক আর খ সরাসরি তোমার যে চ্যাপ্টারটা পড়েছো সেই চ্যাপ্টার থেকেই আসবে বা একটা চ্যাপ্টার থেকেই স্পেসিফিকলি আসবে, মোর স্পেসিফিকলি আমি যদি বলি। আর গ ঘ সরাসরি প্রশ্ন আসবে না। এই উদ্দীপকটাকে কেন্দ্র করে ওই নির্দিষ্ট চ্যাপ্টারের সাথে রিলেশন করে বা রিলেটেড করে গ আর ঘ এর উত্তর তোমাকে দিতে হবে। ঠিক আছে। তো ক নম্বরের উত্তর মোটামুটি এক লাইনে, কারণ এর জন্য এক থেকে দুই লাইনে আর কি। এর জন্য তোমার কি বলা যায় বলো তো, 1 নম্বর বরাদ্দ, 2 লাইনের বেশি আমি এখানে কখনোই লিখবো না। খ নম্বরের উত্তর আমাকে 2 প্যারায় শেষ করতে হবে, প্রত্যেকটা প্যারায় তুমি চাইলে 2 থেকে 3 লাইন লিখতে পারো। গ নম্বরের উত্তর যেহেতু তোমাকে কি করতে হচ্ছে, উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করতে হচ্ছে, সেখানে তোমাকে গ নম্বরের উত্তর মোটামুটি 3 প্যারায় রাখতে হচ্ছে, কারণ গ এর জন্য তোমার বরাদ্দ নম্বর হচ্ছে 3। সময়ের কথাও আমি একদিন বলবো। আর ঘ হচ্ছে কি, ঘ হচ্ছে 4 নম্বর। তাহলে 1 2 3 4, এই 4টাকে যোগ করলে হয় 10। এক একটা সৃজনশীলে আমার 10 নম্বর। ঘ নম্বরটাকে যখন তোমাকে আরেকটু একটা কথা বলি, সেটা হচ্ছে ক নম্বরকে বলে, আরেকটু বলি, ক নম্বরকে আগে বলছি জ্ঞানমূলক, খ নম্বরকে বলছি অনুধাবনমূলক, গ নম্বরকে বলছি প্রায়োগিক দক্ষতা, আর ঘ নম্বর হচ্ছে উচ্চতর প্রায়োগিক দক্ষতা। ঠিক আছে। তো সেরকম করে ঘ নম্বর যখন আমি লিখবো, সেটা থেকে আমার 4 নম্বর, সেই উত্তরটাতে 4 নম্বরের জন্য আমাকে মোটামুটি 4 প্যারায় উত্তরটাকে লিখতে হবে। বিশ্লেষণধর্মী একটা উত্তর হয়, সেটা আমাকে লিখতে হয়। আচ্ছা, আর তারপরে এই যে দেখো বেশ কিছু এমসিকিউ তোমাদের জন্য আমি রেখেছি। ঠিক আছে। এখন তোমাদেরকে আমি একটা সলিউশন দেখাই যে আপু এই সলিউশনগুলো কি আমাদের। ওকে ফাইন। আমাদের একটা মাস্টার বুক আছে, তোমরা নিশ্চয়ই জানো, ক্লাস 6 and 7 এর মাস্টার বুক। এই মাস্টার বুকে আমরা মাস্টার, অ্যাপ্লাই অ্যান্ড প্রুফ, ম্যাপ পদ্ধতি বলি এটাকে, আমরা ম্যাপ পদ্ধতিতে আমরা পড়ি। আপু ম্যাপ পদ্ধতিটা কি? মনে করো তুমি আমাকে বলে আপু আমি অনেক ভালো সাঁতার জানি, আমি একজন সেরা সাঁতারু। ভালো তো, সাঁতার জানি না, তুমি বলেছো আপু আমি খুব ভালো একজন সাঁতারু, তার মানে তুমি সাঁতার জানো। তোমাকে সেই সাঁতারে কি করতে হবে, আগে মাস্টার হতে হবে, দক্ষ হতে হবে। ঠিক এই কারণেই একটা চ্যাপ্টারকে আমরা মৌলিক আলোচনা, সহজ ব্যাখ্যা খুব সুন্দর করে তোমাদের জন্য ব্যাখ্যা করার চেষ্টা করেছি এই মাস্টার সেগমেন্টে। মাস্টার মানে কি, দক্ষ। তোমাকে দক্ষ করার জন্য এই মাস্টার সেগমেন্টটা। হ্যাঁ, এখন আপু আমি তো সাঁতার শিখে, আমি তো সাঁতার জানি, আমি তো জানি আসলে পানিতে কীভাবে সাঁতার কাটতে হয়। এই যে জ্ঞানটা, নলেজটা, জানাটা, এইটাকে তোমার অ্যাপ্লাই করতে হবে না। তুমি কোথায় অ্যাপ্লাই করবে? নিশ্চয়ই তোমাকে পুকুরে নামতে হবে। মাটিতে হেঁটে বা মাঠে দৌড়িয়ে তো আর সেরা সাঁতারু হওয়া যায় না। সাঁতারু হতে হলে তোমাকে কি করতে হবে? অবশ্যই পানিতে নামতে হবে। সেখানে তুমি যে জ্ঞানটা তোমার আছে, যে পানিতে নামলে হাত পা কিভাবে কি নাড়াচাড়া করতে হয়, জ্ঞানটা তুমি নিয়েছো, এখন তোমাকে সেটা অ্যাপ্লাই করতে হবে। আমাদের মাস্টার বুকে আমরা একটা অ্যাপ্লাই সেগমেন্ট রেখেছি, যেখানে তুমি তোমার নলেজটাকে অ্যাপ্লাই করতে পারবে খুব সহজে। এই যে মৌলিক আলোচনায় মাস্টারিং হওয়ার পর তুমি অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করেছো আপু আমি শিখেছি, এখন আমি তুমি তোমাকে সেরা সাঁতারু বলছো, তার মানে তোমাকে নিশ্চয়ই প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে তারপর তুলনামূলক প্রতিযোগিতা মানে কমপ্লিট করে তারপর তোমাকে সেরা বলতে পারছো। সেই সেরাটা যাচাইয়ের জন্য আমাদের আছে প্রুফ সেগমেন্ট। সেখানে তুমি অনুশীলনী সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর পাচ্ছ। এর বাইরে প্র্যাকটিস করার জন্য তো অসংখ্য কি আছে, সৃজনশীলও আছে, এমসিকিউ আছে, এসকিউ আছে। তো মোটামুটি এই ম্যাপ পদ্ধতিতে আমরা আমাদের মাস্টার বুক দিয়ে তোমাদের প্রবলেমগুলোকে বা সলভ করার বা তোমাদের জার্নিটাকে ইজিয়ার করার ট্রাই করছি। নেক্সট তোমাদের আরেকজন আছে, কি বলেছে, সঙ্গী, বন্ধু, গাইড বা মেন্টর, টিচার, কিচ্ছু না, তোমার ফ্রেন্ডের কাছে যেমন তুমি সব কিছু শেয়ার করতে পারো, তুমি কোনো কিছু পারছো না সহজে ফ্রেন্ডকে বলতে পারো, যেটা আসলে মাকে বা টিচারকে বলতে পারো না, বললেই তো তোমার সাথে রাগ করবে, এই কি পড়িস ক্লাসে, পারিস না কিচ্ছু। তোমার ফ্রেন্ড 24/7 ডাউট সলভও করবে। ঠিক আছে। 10-10 কাজ হচ্ছে কি, 24 ঘন্টা তোমাকে ও পড়া বুঝিয়ে দিবে, তোমার পড়াশোনার পার্টনার। দেখো তো কেমন করে 10-10 তোমার প্রবলেমগুলোকে সলভ করে, খুব সহজে তোমার প্রবলেমগুলোকে সে সলভ করবে। ঠিক আছে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ইট ওয়াজ অল ফর মাই টুডেজ লেসন। আমি আজকে এখানেই আমার ক্লাসটা শেষ করছি। আশা রাখছি অন্য কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। সেই পর্যন্ত কুমকুম আপুকে সবাই মনে রাখবে,
10 মিনিট স্কুলের সাথে থাকবে, ভালো থাকবে। টাটা।